নাকি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি? ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী? কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? দুই প্রতিদ্বন্দ্বী দলের জোট, নাকি ডাবল ইঞ্জিন সরকারের 5 বছর, নাকি গ্রেটার? নমস্কার, কুরুক্ষেত্রের আজকের এই পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুতপা। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনৈতিক প্রেক্ষাপটে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবি সেটা ঠিক কতটা প্রাসঙ্গিক, এবং এই মুহূর্তে আমরা যদি রাজনৈতিক প্রেক্ষাপট দেখি 2023 বিধানসভা নির্বাচনের আগে যেই এই মুহূর্তের পরিস্থিতি যেটা শুরু হয়েছে সেটার মধ্যে বোধহয় এই বিষয়টা নিয়ে আলোচনা খুব দরকার, এবং তার জন্যই আমরা কুরুক্ষেত্রের আজকের এই আয়োজন রেখেছি। সঙ্গে থাকবেন আপনারা, আমাদের সঙ্গে যারা আজ বিশেষ অতিথিরা রয়েছেন, চলুন তাদের সঙ্গে একবার আমরা কথা বলে নেব। একেবারে আমার বাদিকেই রয়েছেন সঞ্জয় রায়, তিনি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। আপনাকে স্বাগত। নমস্কার। তারপরেই আমার সঙ্গে রয়েছেন জয়ন্ত ভট্টাচার্য, রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক, এবং তারপরে আমাদের সঙ্গে একেবারে আমার বাঁদিকে রয়েছেন শুভঙ্কর ধর, তিনি রাষ্ট্রীয় সাতকথা সমাজের সাধারণ সম্পাদক। আপনাদের তিনজনকে স্বাগত। প্রথমেই সঞ্জয়বাবু আপনার কাছে যাব, যে বিষয়টা নিয়ে আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে আজকের আমরা যদি বলে আলোচনার যেটা ট্যাগলাইন, রাজনৈতিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেই দাবি একটি রাজনৈতিক দলের গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া বা বক্তব্য থাকবে, কিভাবে দেখছেন আপনি? নমস্কার। আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য প্রথমেই আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। রাজনীতিতে তো মূলত সবাই অনেক কিছুই দাবি করতে পারেন, এবং অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন তো আমাদের এই ফ্রিডম অফ এক্সপ্রেশন আমাদের সবারই আছে। সুতরাং এই ত্রিপুরাল্যান্ডের দাবিটা, এটা ত্রিপুরা মাথা করছে, কনস্টিটিউশন অনুযায়ী হয়তো এটা সম্ভব, আর্টিকেল 2 and 3 যেটাতে ওনারা বলছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে ত্রিপুরা রাজ্যের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজ্যের অখণ্ডতা তথা ভারতবর্ষের অখণ্ডতা, শান্তি, সম্প্রীতি, জাতি উপজাতির মধ্যে যে একটা দীর্ঘদিনের মেলবন্ধন আছে, তার সঙ্গে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ওনারা চাচ্ছেন, হয়তো একটা ওনারা হয়তো আবেগতাড়িত হয়ে ওনারা চাইছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে একমত নই। কারণ কি, প্র্যাকটিক্যালি যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে প্রস্তাব ওনারা রাখছেন বা যে কথা ওনারা বলছেন, সেটা তার আগেও আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কখনো স্বাধীন ত্রিপুরা, কখনো ত্রিপুরাল্যান্ড, এবার এসে দেখছি আমরা এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলছেন। তো গ্রেটার ত্রিপুরাল্যান্ড কতটুকু, আর টিটিএডিসি এরিয়ায় যার যে সমস্ত উপজাতিরা বসবাস করছেন, বা রাজ্যের বাইরে বা যে সমস্ত পার্শ্ববর্তী রাজ্য বা অংশ আছে যেখানে নাকি আমাদের জনজাতি অংশের বা ত্রিপুরাসারা বসবাস করেন, ওদেরকে নিয়ে বলছেন একটা ত্রিপুরাল্যান্ড একটা গঠন করবেন। ত্রিপুরাসাদের সার্ভাইভাল এবং এন্টিটি দাবিতে ওনারা এটা করছেন, ঠিক আছে। কিন্তু বাস্তবে যেটা মানে দেখা যাচ্ছে
যে আমি একটা কথা বলেছি যে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে এই দাবিটা খাপ খায় না। কারণ কি, ত্রিপুরার যে একটা দীর্ঘদিনের ইতিহাস আমরা দেখি, সেটা রাজন্য ত্রিপুরা যদি দেখি, সেখানে ছিল একটা পার্বত্য ত্রিপুরা এবং সমতল ত্রিপুরা, পরবর্তী সময়ে যাকে আমরা চাকলা রোশনাবাদ বলি। মহারাজার আয়ের কিন্তু ত্রিপুরা রাজ্যের যত উন্নয়নই বলুন বা যত ভালো কাজই মহারাজ করে থাকুন না কেন, তার অধিকাংশ আয়টাই কিন্তু চাকলা থেকে আসতো। ঠিক আছে, এখন এই চাকলার এই যে চাকলা রসুনাবাদের যে আমরা ওনারা উপজাতি অংশের জন্য বা মহারাজা প্রায়ই বলেন যে এখানে ওনারা প্রায়ই বলেন যে ওনারা এখন মাইনরিটি হয়ে যাচ্ছেন, মাইনরিটি দে আর ফিলিং এ সেন্স অফ বেসিক্যালি ইনসিকিউরিটি। হ্যাঁ, তো এটা যে ওনারা বলছেন ওনারা মাইনরিটি হয়ে যাচ্ছেন, কিন্তু যদি টোটাল রাজন্য ত্রিপুরার ইতিহাসটাকে যদি আমরা একসঙ্গে সামগ্রিকভাবে বিচার করি, তাহলে কিন্তু ব্যাপারটা এতটা জটিল নয়। কারণ কি, আমরা যদি লক্ষ্য করি যে চাকলা রসুনাবাদেও কিন্তু 1891 সালের জনসংখ্যা ছিল প্রায় 4,67,000। হ্যাঁ, আমি কামিং সাহেবের একটা রিপোর্টে আমি দেখেছিলাম 4,67,000 লোক ছিল আপনার এই কি বলছিলাম এর চাকলা রসুনাবাদে। আর হোয়ারেস পার্বত্য ত্রিপুরায় তখন লোক ছিল প্রায় 1,37,000-এর মতো জনসংখ্যা। ঠিক আছে, তো এরপর এটা সত্যি কথা যে তারপর ভারতের অনেক কিছু পরিবর্তন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সঙ্গে পার্ট সি স্টেট হিসাবে জয়েন করেছে। কিন্তু যারা আমরা যদি লক্ষ্য করি, ওই যে 4,67,000 লোক যারা নাকি আমরা বলি, আমরা অনেক সময় বলি ওনারা ওই পার থেকে রিফিউজি হয়ে চলে এসেছেন, তো বা মাইগ্রেন্ট হয়ে ওনারা চলে এসেছেন, আসলে কিন্তু এটা কিন্তু ওইভাবে বলা উচিত নয়। কারণ কি, যেহেতু প্রজারা সবাই মহারাজাকে কর দিতেন, তাই চাকলা রসুনাবাদ থেকে ওনারা এই রাজ্যে চলে এসেছেন। জাস্ট এটা ইন্টারনাল ডিসপ্লেসমেন্টের টাইপ। ঠিক আছে, ওনারা এই রাজ্য থেকে একই জায়গা, এখন যদি আমি এখন বসবাস করি ত্রিপুরায়, আমি যদি কর্ণাটকে গিয়ে সেটেল করি বা ওয়েস্ট বেঙ্গলে যদি সেটেল করি, তাহলে কি আমাকে কি বলা হবে যে আমি ইন্ডিয়ান সিটিজেন নয়? এভরিওয়ান হ্যাজ, বারিং এ ভেরি ফিউ যারা নাকি হয়তো ল্যান্ড বর্ডার ক্রস করে এসেছেন, কিন্তু অধিকাংশ লোকই হ্যাজ কাম থ্রু এ প্রসেস। তার একটা ডিস্টিংক্ট একটা পিকচার আমার মনে 1961, এক্সাক্ট সালটা আনিনি, তো তার একটা রেকর্ডও ছিল আগে কারা কারা ওই দেশ থেকে এদিকে আসছে, তার একটা রেকর্ড একটা মেনটেন করা হতো। আসছি স্যার আপনার কাছে, আপনাকে একটু থামিয়ে জয়ন্তদা আপনার কাছে যাব, যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো। বহুদিন ধরে, বহু যুগ ধরে বরং বলবো, সাংবাদিকতায় জড়িত রয়েছেন আপনি, এই পেশায় রয়েছেন আপনি, নির্বাচন অনেক দেখেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের উত্থান পতন সমস্ত কিছুই দেখেছেন। আমরা যেটা দেখেছি 2018 নির্বাচনে যদি বলি, আইপিএফটি তখন তাদের যে দাবি ছিল সেটা ত্রিপুরাল্যান্ড, এবার সেটাকে একটু বাড়িয়ে তার সঙ্গে শব্দ যোগ করে হয়েছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, যেটা ত্রিপুরা মথার দাবি। সেটা কি শুধুমাত্র রাজনৈতিক তাগিদে, না আদৌ এর প্রাসঙ্গিকতা রয়েছে? প্রথমত এখানে মানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সঞ্জয় বাবু বললেন, তো আমি সেখানে যাচ্ছি না। প্রথমত দেখো যে হোয়াট ইজ গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং হোয়াট ইজ ত্রিপুরাল্যান্ড। হ্যাঁ, যে ত্রিপুরাল্যান্ড ওরা বলছে যে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেটা হচ্ছে রাজ্যের যে মোট এলাকা, হ্যাঁ, তাকে 3 ভাগ করে 2 ভাগ যদি তাদেরকে দিয়ে দিই, তাহলে মানে সেই মানে জিওগ্রাফিক টেরিটরি নিয়ে এটা ট্রাইবাল কাউন্সিল এরিয়া গঠিত হয়েছে। তো ওখানে যে শুধুমাত্র ট্রাইবেলরা থাকেন, মানে জনজাতি অংশের লোকেরা থাকেন, শুধু তাই নয়, সেখানে বাঙালিরাও আছে। আজকে আমি আরো নতুন কিছু কথা বলবো, অন্য জায়গায় যে কথাগুলো আমি বলেছি, হ্যাঁ, আজকে আমি কিছু নতুন কথা বলতে চাই। কারণ প্রথমেই আমি বলতে চাই যে আইদার ইট ইজ মানে ত্রিপুরাল্যান্ড হোক, গ্রেটার ত্রিপুরাল্যান্ড হোক, সেই দাবিটা সম্পূর্ণ অযৌক্তিক। হ্যাঁ, একেবারেই অযৌক্তিক। প্রথমত আমরা দেখি যদি জিওগ্রাফির কথা, হ্যাঁ, যে ত্রিপুরাল্যান্ডের ম্যাপ যেভাবে তৈরি করা হয়েছে, হ্যাঁ, সেটা আমরা প্রদ্যোৎ কিশোর থেকে পাইনি, কিন্তু এর আগে আমরা দেখেছি যে ত্রিপুরাল্যান্ডের যেভাবে ম্যাপ করা হয়েছে, এনসি দেববর্মা এরা যেটা করেছিলেন, তো সেই ম্যাপটা দেখলে বোঝা যাবে যে সারা ত্রিপুরা রাজ্য 9টা ভাগে ভাগ হবে, 9টা ভাগে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, এবং এই যে ত্রিপুরা রাজ্যটা হয়ে যাবে আইল্যান্ডসের মতো, হ্যাঁ, দ্বীপ,
হ্যাঁ, এরকম আগরতলা থেকে আমাকে যদি কোনো একটা জায়গায় যেতে হয় তাহলে বিশ্রামগঞ্জের মধ্য দিয়ে যেতে হবে, সেটা হবে ত্রিপুরাল্যান্ডের জায়গা, হ্যাঁ, ইত্যাদি। তো একটা অন্য রাজ্যের মধ্য দিয়ে যেতে হবে। হ্যাঁ, এই হচ্ছে একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে এই যে ত্রিপুরা রাজ্যের যে ভৌগোলিক সীমানা, হ্যাঁ, 10,000 স্কোয়ার কিলোমিটার, মানে 10,000 বর্গ কিলোমিটার থেকে একটু বেশি। হ্যাঁ, তো তাহলে যে মানে ত্রিপুরা তো থাকবে, আবার ত্রিপুরাল্যান্ড হবে, তো 2/3 মানে 6,000 কিলোমিটারের বেশি জায়গা চলে যাবে ওখানে, একদমই। হ্যাঁ, তাহলে ত্রিপুরা একটা হবে কি, ত্রিপুরাটা হবে আইল্যান্ড, হ্যাঁ, যেমন ভাবে পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান ছিল এরকম। তো আবার কি হবে, মানে ত্রিপুরাটা হয়ে যাবে অনেক ছোট, শুধু টাউনগুলো ইত্যাদি থাকবে। আমি প্র্যাকটিক্যালিটির কথা বলছি। তাহলে তার মধ্যে তো কোনো মানে লিঙ্কেজই থাকবে না সেই অর্থে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল করাও খুব প্রবলেম হয়ে যাবে একেবারেই। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে জিওগ্রাফিক দিক। তারপর আমরা দেখি যে অল্প কথায় আমরা দেখি যে ত্রিপুরা যে রাজ্য, ত্রিপুরা রাজ্য মানে দুটো ভাগ, যেটা সঞ্জয় বাবু বললেন যে হিল ত্রিপুরা, হ্যাঁ, এবং টিপেরা, হ্যাঁ, চাকলা রোশনাবাদের যে জায়গা, এটাকে বলা হতো টিপেরা। তো সেখানে বাঙালি অংশের মূলত ওনারা বাস করতেন, এবং এই সারা ত্রিপুরা রাজ্যে 1 লক্ষ থেকে বেশি কিছু লোক ছিল, কিন্তু উনি 4 লক্ষ লোকের থেকে রেভিনিউ আনতেন। মানে একটা ছিল ওনার জমিনদারি, আরেকটা ছিল উনি রুলার। ওখানে উনি রুলার ছিলেন না, উনি শাসন করতে পারতেন না, কিন্তু এজ এ জমিদার উনি রেভিনিউ আনতে পারতেন, এরকম। তো হিউজ রেভিনিউ উনি সেখান থেকে আনতেন। এখন এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, স্বাধীন ত্রিপুরা, অনেক সব কথা বলা হচ্ছে, তো কথা বলে আমাদেরকে তো বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে তো আমরা অতটা বোকা নই। হ্যাঁ, যে প্রথম কথা হচ্ছে যে 1901 সালে রয়্যাল সেন্সাস একটা হয়েছিল, এবং সেই সেন্সাসের রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে এই পার্বত্য ত্রিপুরাতেই 42% অনুপজাতি লোক বাস করতেন। হ্যাঁ, কাজেই তারা কখনোই ডিসাইসিভ মেজরিটি বলতে যা বোঝায়, হ্যাঁ, সেটা কিন্তু কখনো ছিল না, সেটা তো কখনো ছিল না। আর এই ত্রিপুরা রাজ্যের, হ্যাঁ, যে রাজভাষা কি ছিল, বাংলা ভাষা। এখানকার সমস্ত কর্মচারী ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, সবই ছিল বাঙালি। তাহলে রাজারা কেন এনেছিলেন? ওরা কি শুধুমাত্র মানে ভালোবাসার কারণেই এনেছিলেন? তা তো নয়। মোনার্কি, হ্যাঁ, মানে রাজতন্ত্রকে চালানোর জন্যে, হ্যাঁ, কতগুলো জিনিস দরকার হয় অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য। সেখানে আমার শিক্ষিত কর্মচারী চাই, সেটা বাঙালিদের থেকেই আনা হতো, কারণ সেই সময়ে মানে জনজাতিদের মধ্যে শিক্ষার বিস্তার তেমন ছিল না, খুব কম কয়েকজন ছিলেন, হ্যাঁ, যারা রাজ পরিবারের, একজন অক্সফোর্ডেও পড়ে এসেছিলেন, এরকম হাতে গোনা। তো মন্ত্রী টন্ত্রী সবাই ওখান থেকে আসে। তারপর ধরুন স্কুল কলেজ যা কয়টা ছিল, 40-42টা, তো তার শিক্ষক কোথায় পাওয়া যাবে? বাঙালিদেরকে আনতে হয়েছে। তারপর এই যে ত্রিপুরায় তো যারা মানে আদিবাসী বা জনজাতি আমরা বলি, তো তারা তো জুম চাষ করতেন। তো জুম চাষ করলে কি করতেন? মানে আজকে এখানে একটা চাষ করে আমি অন্য জায়গায় চলে যাব, অনেক দূরে চলে যাব, এত দূরে চলে যাব যে হয়তো আবার 20 বছর পরে ফিরে আসবো। তাহলে এই রকম লোকদের কাছ থেকে কি রেভিনিউ নেওয়া সম্ভব? সেটা প্রায় অসম্ভব ছিল। তো এই কারণে এই যারা আদিবাসী ছিলেন তাদেরকে কিন্তু একটা প্রপার রেভিনিউ সিস্টেমের মধ্যে আনা যায়নি। হ্যাঁ, রাজা তখন কি করেছিলেন? ঘর চুক্তি কর, হ্যাঁ, প্রত্যেক ঘরকে ঘর চুক্তি কর, হ্যাঁ, উনি নিয়েছিলেন, এবং সেটা মূল যে রেভিনিউটা আসতো, হ্যাঁ, তার থেকে অনেক কম। তাহলে যেটা সঞ্জয় বাবুর সঙ্গে আমি একমত যে ত্রিপুরার এত যে পুষ্টি হয়েছে,
এত বড় রাজপ্রাসাদ হয়েছে, রাজ অন্দর হয়েছে, ইত্যাদি হয়েছে। হ্যাঁ, তো সেই টাকাটা কিন্তু চাকলা রোশনাবাদ থেকে এসছে। তাহলে তোমার দরকারের সময় তুমি কলেজ টিচার এনেছো, শিক্ষক এনেছো, বড় বড় কর্মচারী এনেছো, এবং এই যে যারা জনজাতি তারা হাইল্যান্ডে চাষ করতো, তো ওয়েটল্যান্ড যেগুলো ছিল, লো লাইং এরিয়াস, যেখানে কিন্তু সবচেয়ে বেশি ধানের চাষ হয়, তো সেইগুলো তো খালি পড়েছিল। তাহলে সেই চাষ প্রথা কে জানতো? হ্যাঁ, জানতো কুমিল্লার কৃষকেরা, নোয়াখালীর কৃষকেরা, ব্রাহ্মণবাড়িয়ার কৃষকেরা। তো তাদেরকে ইনসেন্টিভাইজ, তাদেরকে শুধু ডেকে আনা নয়, তাদের আসার জন্যে ওদেরকে বাহাবা দেওয়া হতো, ওদেরকে টাকা পয়সা দেওয়া হতো, ওদের জন্য বসতি করে দেওয়া হতো। আজকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি করে তোমরা বলবে যে আমরা বেশিরভাগ অংশ নিয়ে চলে যাব। হ্যাঁ, তো সেটা তো হয় না একেবারে। আসবো দাদা আপনার কাছে, যে তথ্যগুলি আরো কিছু বলছিলেন সেগুলো একে একে আমরা শুনবো। শুভঙ্কর বাবু, আপনার কাছে যাব। দুজনেরই আলোচনার প্রসঙ্গের মধ্যে যেটা এসেছে চাকলা রোশনাবাদ, এবং এই বিষয় নিয়ে আপনার দীর্ঘ পড়াশোনা, দীর্ঘ রিসার্চ আমরা বলবো আপনারা করেছেন, আপনাদের যে রাষ্ট্রীয় সাতকথা সমাজ, সেখান থেকে আপনার কাছে কি মনে হয় এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের প্রাসঙ্গিকতা আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কতটা? নমস্কার। ইতিমধ্যে আলোচনা হয়েছে, আমার আগে দুজন বলেছেন। এই প্রেক্ষাপটে আমার যেটা বক্তব্য বা আমার সংগঠনের যেটা বক্তব্য, আমরা যে আজকে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এর দাবি উঠছে ত্রিপুরায়, এই নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা আজকে এই টক শোতে আছি, সেই জায়গায় আমার যেটা বক্তব্য, এটা যদি দেখতে হয় 2016 সালে যখন তৎকালীন যে রাজনৈতিক দল আইপিএফটি নেতৃত্বে যে একটা অস্থির পরিস্থিতি চলছিল, আপনার ওই কিছুদিনের জন্য আসাম আগরতলা শহর রোডটা বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আমাদের সংস্থার তরফ থেকে দৈনিক সংবাদ পত্রিকায় একটা আমরা আর্টিকেল লিখেছিলাম তৎকালীন যিনি আইপিএফটি সুপ্রিমো এনসি দেববর্মার কাছে, যে আপনি কেন ত্রিপুরাকে ভাগ করতে চান। ওনারা বলেছিলেন ত্রিপুরাল্যান্ড, আমরা বলেছিলাম ত্রিপুরাকে যদি ভাগই করতে হয় তাহলে আপনি আমাদের যে জায়গাটা বাংলাদেশে বর্তমানে চলে গেছে, যেটা ইতিমধ্যে আলোচনা হয়েছে চাকলা রোশনাবাদ, সেটা কেন আসবে না? কারণ সেই জায়গা থেকেই ত্রিপুরার রেভিনিউর কথা ইতিমধ্যে বলা হয়েছে, পুরোটাই চলতো চাকলা রোশনাবাদের টাকা। এমনকি সেন্সাস রিপোর্ট, যেটা আমরা একের পর এক ধারাবাহিকভাবে 2016 সাল থেকে আমাদের সংস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর একের পর এক ধারাবাহিকভাবে তথ্য সহকারে, শুধু মুখে বলা না, তার নথি তথ্য সহকারে আমরা একের পর এক প্রকাশ করেছি যে ত্রিপুরায় প্রকৃতপক্ষে কি অবস্থা ছিল, কারা কোথা থেকে এসছে বা কারা কি বিষয়, সবটা আমরা প্রকাশ করেছি। এবং আমরা 2018 সালে যে মামলাটা হয়েছে সুপ্রিম কোর্টে এনআরসি, এই এনআরসি মামলা যারা করেছিল তাদের বিপক্ষে আমরা সেখানে দাঁড়াই, এবং ত্রিপুরা থেকে একমাত্র কোনো রাজনৈতিক দল যারা সমতল কেন্দ্রিকে রাজনীতি করে 40টা সিটে বলুন, কেউ কোনো কথা বলেনি। আমরা সেখানে এখন অব্দি মামলা চলছে সুপ্রিম কোর্টে যে ত্রিপুরায় এনআরসি কথা নয়। কি আমাদের যুক্তি? আমাদের যুক্তি একটাই, যে ত্রিপুরায় যদি এনআরসি করতে হয় পূর্বতন চাকলা রোশনাবাদের জনগণকে ধরতে হবে। কারণ এখানে যারা এসছে তারা কোনো সীমান্ত পার করে আসেনি, কারণ 1947-এ তখনও কাটাতার হয়নি, তারা বাস্তুচ্যুত হয়ে এক জায়গা থেকে এক জায়গায় এসছে। শরণার্থীর সংজ্ঞা যদি আপনি দেখেন তাহলে শরণার্থী তখনই হবে যখন কাটাতার পারবে, তখন কাটাতারের কোনো প্রশ্নই নেই। আর আমরা একের পর এক তথ্য সহকারে, তথ্য সমৃদ্ধ ডকুমেন্ট নিয়ে একের পর এক আমরা সমাজের বুকে প্রেস কনফারেন্স করে জানিয়েছি, এবং একের পর এক তথ্য সমৃদ্ধ ডকুমেন্টস আমরা দিয়েছি। এবং আমাদের যেটা বক্তব্য 1935 সনের, যেটা আমরা কিছু 2 মাস আগে আমরা সংবাদ সম্মেলন করে জানিয়েছি, যে 1935 সনের ত্রিপুরার আগরতলা মিউনিসিপ্যালিটি, যেটা প্রায় 150 বছর পুরনো, 1871-এ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, তার যে 6টা ওয়ার্ড ছিল আগরতলাতে, সেই 6টা ওয়ার্ডের ভোটার লিস্ট আমরা পাবলিশ করেছি। সেখানে দেখা যাচ্ছে কোন অংশের জনগণ সেখানে বেশি, সেটা আমরা তুলে ধরেছি। এমনকি আমাদের যেটা বর্তমান যেটা একটু আলোচনা হলো চাকলা রোশনাবাদ, সেই চাকলা রোশনাবাদের যে অন্তর্গত যে জায়গাগুলিতে ত্রিপুরার রাজার যে স্মৃতিচিহ্ন আছে, যেমন বীরচন্দ্র লাইব্রেরি, সেটা গত 1 বছর আগে বাংলাদেশ সরকার সেটাকে ভেঙে তারা নির্মাণ কাজ করতে চাইছিল। তখন আমরা আপনার আমাদের যে কেন্দ্রীয় জিনিস পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি, বাংলাদেশ বিষয় অভিযোগকেও জানিয়েছি। এই প্রেক্ষাপটে এই অবস্থায় ত্রিপুরাতে কখনোই ভেঙে আলাদা রাজ্য করার
কখনই ঠিক হবে না, কারণ আমাদের এই জায়গাটা যারা এখানে এসছে তারা ত্রিপুরারই লোক, এবং আমরা শুধু এটা বলে ক্ষান্ত থাকিনি, আমরা একের পর ডকুমেন্ট দিয়েছি। যারা অখণ্ড ভারতের কথা বলে সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মোহন ভাগবতজির কাছে আমরা তুলে ধরেছি যে ছিটমহল যদি 2015 সালের 31শে জুলাই ছিটমহল যদি হস্তান্তর হতে পারে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি এবং শেখ হাসিনার মধ্যস্থতায়, তাহলে আজকে এত দীর্ঘদিন পরে কেন সেটা হবে না? এবং সেখানে আপনি পার্বত্য চট্টগ্রামে গেলে সেখানে দেখবেন অমুসলিম জনগোষ্ঠীর উপর কীভাবে অকথ্য নির্যাতন হচ্ছে। এখান থেকে প্রতিনিয়ত চাকমা, ত্রিপুরী বিভিন্নভাবে আমাদের এই পার্বত্য ত্রিপুরা এখানে আসছে, কারণ এই জায়গাগুলি ত্রিপুরারই একটা সময় অংশ ছিল। সেখান থেকেই লোকেরা বারে বারে ত্রিপুরা এসছে, এবং এটা নিয়ে আমরা তথ্য সমৃদ্ধ বিভিন্ন ডকুমেন্টস, দলিল, পর্চা, ভোটার লিস্ট আমরা পাবলিশ করেছি একের পর এক। একদমই আসবো আপনার কাছে। স্যার, আবার আপনার কাছে যাব, যে বিষয়টা আপনার কাছে জানবো, যে এই যে দাবিগুলি আমরা অযৌক্তিক বলি, অবাস্তব বলি, বা সেটা যেটা কিছুক্ষণ আগে বলছিলাম রাজনীতির তাগিদে, আপনার কি মনে হয় যে এই দাবিগুলো একটা প্রজন্মকে কোথাও হয়তো ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে? আমরা দেখছি এক একটা প্রজন্ম, আমরা 2018 বলি বা তার আগে বলি বা 2023-এ বলি, যে কোথাও হয়তো তাদের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাদের মধ্যে একটা উগ্রতা নিয়ে আসা হচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আগের কথাটা রেস্ট থেকে একটা কথা বলি, একটা কথা বলাটা দরকার মনে হয়, যে ত্রিপুরা রাজ্যের যে ইতিহাস, ত্রিপুরা রাজ্যের ইতিহাসটার সঙ্গে ইতিহাস মানে রাজন্য ত্রিপুরার ইতিহাসকে চাকলার সোনাবাদ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। ত্রিপুরার যদি ইতিহাস থাকতে হয় তাহলে ওই ইতিহাসটার মধ্যে চাকলার সোনাবাদের একটা বিশাল বড় কন্ট্রিবিউশন আছে, এবং এটাকে বাদ দিয়ে নতুন করে আবার 1950 থেকে 15ই অক্টোবর 1949 থেকে শুরু হবে, সেটা তো হতে পারে না, এটা তো হঠাৎ করে হতে পারে না। সুতরাং আমি এই জন্যই বলেছি ঐতিহ্যের একটা ব্যাপারও বলেছি, ঠিক আছে। আর এখন আপনি যেটা বললেন সেটা বলছি যে হ্যাঁ, আজকে দিনে দাঁড়িয়ে এই আইপিএফটি বলুন তার আগে বা এখন যে ত্রিপুরার মাথা আছে ওনারা যে দাবিটা করছেন, এটা তো একটা, এইটাকে আমাদেরকে মেনে নিতেই হবে। দাবির পিছনে ওদের ত্রিপ্রাসাদের বা জনজাতি অংশের লোকজন অনেকটাই পিছিয়ে আছে, সেটা ওনারা অর্থনৈতিক দিকেই হোক বা কালচারাল দিকেই হোক বা ভাষাগত দিক থেকে হোক, ওনারা পিছিয়ে আছে, ঠিক আছে। এটা আমাদেরকে মানতেই হবে। এটাকে যদি না মানি, এটাকে না মেনে যদি আমরা শুধু কেবলমাত্র ওদেরকে আরো পিছনে ঠেলে দিই, তাহলে এটা ঠিক হবে না। তো এখন কথা হলো, যেটা প্রত্যেকবারে 1952 সাল থেকে যদি আমরা লক্ষ্য করি, বা যখন নাকি আমরা ত্রিপুরা রাজ্য গঠিত হয়েছে 1972, আমরা সবসময়ই উপজাতিদেরকে নিয়ে একটা রাজনীতি করে এসেছে বিভিন্ন দলগুলি। আপনি উপজাতি যে রাজনৈতিক দলগুলো আছে ওদের যদি ইতিহাস দেখেন, ওদের অনেকগুলো দল হয়েছে, ওরা অধিকাংশ সময়ই এই উপজাতি অনুন্নয়ন এবং আলাদা ত্রিপুরা ল্যান্ড বা স্বাধীন ত্রিপুরা বা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের নামে যে ঐক্য এবং সংহতির মধ্যে যে একটা ফাটল ধরিয়েছে, যার জন্য আপনি লক্ষ্য করবেন যে অনেক উন্নয়ন কিন্তু পাহাড়ি এলাকায় বা আমাদের যে উপজাতি অংশের যে জনগণ আছে ওদের কাছে পৌঁছছে না। সেখানে কিন্তু আপনি ভালো কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন পাবেন না, আপনি সেখানে কিন্তু ওদের ভালো হসপিটাল ট্রিটমেন্ট পাবেন না, এখনো কিন্তু অনেক অংশে পানীয় জল যায়নি, এখনো কিন্তু রাস্তাঘাট যায়নি, ঠিক আছে। এগুলো কিন্তু এই সমস্ত যে ওদের যে ক্ষোভটা আছে এটাকেও রিড্রেস করার আমাদের যে রাজনৈতিক দলগুলি আছে বা যারা ক্ষমতায় ছিল তাদের কিন্তু একটা দায়বদ্ধতা ছিল। ওনারা কিন্তু এটা যে কোনোভাবেই হোক ওনাদেরকে হয়তো আপনি যদি লক্ষ্য করে দেখুন যে সেটা 1952-তে উনি বলছিলেন স্যাংক্রাককে লাগিয়ে দিল যে কি বাঙালি খেদাও, বা তারপর যদি এটিটিএফ এর আন্দোলন বা এনএলএফটি সবারই একই তো উদ্দেশ্য ছিল টিএনবি, যে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করা, বাঙালিদেরকে সরিয়ে দেওয়া, ড্রাইভ আউট করা। এটা তো ট্রাইবেলদের মধ্যে তো আমাদের যে উপজাতি অংশের জনগণের মধ্যে তো এটা সৃষ্টি করেছে, ওদের মধ্যে একটা সেন্স অফ ইনসিকিউরিটি তাদের মধ্যে ইনসেপ্টেড করা হয়েছে বাইরে থেকে, বা ওটা এটা হতেই পারে, পিছিয়ে থাকলে মানুষের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা হতেই পারে। কিন্তু এই দীর্ঘদিনের এই আন্দোলনের ফলে যে উন্নয়নের ধারা যেটা আছে সেটা কিন্তু সেখানে সেভাবে পৌঁছায়নি। আমি এইটা কথাটা বলবো, এবং এই সমস্ত আন্দোলন যদি আরো দীর্ঘদিন চলে তাহলে এক প্রজন্ম না আরো বহু প্রজন্ম পিছিয়ে যাবে, ঠিক আছে। তবুও আমি বলবো যে
সরকার চেষ্টা করছে। এবার আমি দেখলাম তিপ্রা মাথার দাবি কিনা আমি জানি না, বা আলোচনা হচ্ছিল, এবার বাজেটে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের ফিনান্স মিনিস্টার এই উপজাতিদের একটা সামগ্রিক উন্নয়নের জন্য 5,000 কোটি টাকা করে 3 বছরে মিশন মুড ডেভেলপমেন্টে 15,000 কোটি টাকা রেখেছে, ঠিক আছে, যাতে উপজাতি এলাকায় ওদের কোয়ালিটি অফ লাইফ যেন চেঞ্জ হয়, যেন জল পৌঁছায়, বিদ্যুৎ পৌঁছায়, উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছায়, যোগাযোগ ব্যবস্থা পৌঁছায়। এগুলো তো পৌঁছাতেই হবে না, ইট শুড বি এ প্যাকেজ। সুতরাং সবার দেখুন, অর্থনৈতিক একটা যারা উপজাতি অংশের জনগণের যদি এই মাথাপিছু আয় যদি আমরা আলাদা আলাদাভাবে দেখি, এগুলো তো মেনে নিতেই হবে যে হ্যাঁ এর ফলে উপজাতি অংশের জনগণের মধ্যে একটা অংশ বেনিফিটেড হচ্ছে। আমি বলছি না যে আবার একটা অংশ কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে। সুতরাং গ্যাপটা দূর করাতে হবে এবং উন্নয়ন সেখানে নিয়ে যেতেই হবে, সেটা যে রাজনৈতিক দলগুলি থাকুক। আমরা বরাবরই দেখেছি যখনই রাজনীতি আসে উপজাতি সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে সবাই ক্ষমতায় আসবার জন্য হয়তো ওনাদেরকে রাইডার বা ওদের সেন্টিমেন্টটাকে নিয়ে চাচ্ছে। কিন্তু দেখবেন কোনো পলিটিক্যাল রিজনাল পার্টি যেগুলো আছে, টিউজিএসই বলুন, টিউজিএস যখন 1967-এ ফরমেশন হয়েছে, টিউজিএস বেশি দিন চলতে পারেনি, ঠিক আছে, মুখ থুবড়ে পড়ে গেছে। তারপরে সে আইপিএফটি, তারপর দেখলাম আমরা আইএনপিটি, তারপর দেখলাম আবার আইপিএফটি, আবার দেখলাম এবার ত্রিপুরা মাথায় এলো। এই চেঞ্জেসগুলো হবে কারণ কি, যত দিন না পর্যন্ত মানে আসলে একটা টোটাল যদি একটা ভিশন না থাকে, ঠিক আছে, আর তাহলে কিন্তু এটা পিছিয়ে যাবে। আর বিভিন্ন যে ওনাদের দাবিটা যেটা বলছেন যে জয়ন্তবাবু বলছিলেন যে উপজাতি এই টিটিএডিসি এরিয়ায় জনগণের সংখ্যা, টিটিএডিসিতে কত সংখ্যক 84% ট্রাইবেল থাকে আর 16% অন্যরা, ঠিক আছে। কিন্তু আপনি দেখবেন যে এই যে টিটিডিসি অ্যাক্ট হওয়ার ফলে আপনাদের যে ল্যান্ড ট্রান্সফার যেটা আছে, এখন ল্যান্ড ট্রান্সফারটা একটা ট্রাইবেল টু ট্রাইবেল হবে, নন ট্রাইবেল হচ্ছে না। তার ফলে আপনি দেখবেন যে ট্রাইবেলরা কিন্তু উনি যদি জমিটা যদি উচ্চ দামে বিক্রি করবার সুযোগ ওনার কমে যাচ্ছে, ওনার বার্গেনিং ক্যাপাসিটি কমে যাচ্ছে, কারণ লিমিটেড নাম্বার অফ বায়ার্স আর দেয়ার। তো আপনি এটাও যদি আমার মনে হয় ল্যান্ড রেকর্ড যদি দেখা যাবে যে ল্যান্ড হোল্ডিং প্যাটার্নটা যদি আমরা লক্ষ্য করি, দেখবেন যে টিটিডিসি ফরমেশনের পর যে ল্যান্ড হোল্ডিং প্যাটার্নটাও আমার মনে হয় চেঞ্জ হয়ে গেছে। ওদের যে পার ক্যাপিটা ল্যান্ড হোল্ডিং কার কতটুকু আছে, দেখবেন যে অনেক উপজাতি অংশের লোকের কাছে প্রচুর জমি আছে, ঠিক আছে, আবার অনেকের কাছে নেই। ডিসিমিলারিটিগুলো তো আছে, এটাকে রিড্রেস করবে, আমার মনে হয় রিড্রেস এটাকে করতেই হবে, আর নয়তো এই ধরনের আন্দোলন চলবে। আবার এবার গতবার যে রূপে এসেছিল ত্রিপুরাল্যান্ড, স্বাধীন ত্রিপুরা, তারপরে এসছে বিজানি বলছে ত্রিপুরাল্যান্ড, তারপর গ্রেটার ত্রিপুরাল্যান্ড। ইন দ্য ডেজ টু কাম ইউ উইল ফাইন্ড সাম আদার্স, অন্য আরো একটা অন্য রূপে আসবে, ঠিক আছে। সুতরাং এগুলোকে কিন্তু রিড্রেস করাটার জন্য সরকারকে ওর অগ্রণী ভূমিকা নিতেই হবে এবং মিশন মোডে ডেভেলপমেন্ট করতে হবে। মিশন মোডে যদি ডেভেলপমেন্ট না করে তাহলে উপজাতি অংশের জনগণ আরো পিছিয়ে পড়বে। আরেকটা শেষ কথা আমি বলার আগে বলছি, সেটা হলো যে এই যে জনজাতি অংশের লোকজনের বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওনারা আন্দোলন করে। তার আগে আপনি দেখবেন ঝাড়খণ্ড ছিল, ওনারাও দে আর অলসো বেসিক্যালি হেজিটেটিং অর ডিমান্ডিং ফর এ সেপারেট স্টেট সিন্স দ্য সাইমন কমিশন ইন 1932. কিন্তু দে গট দি সেপারেট স্টেট অনলি ওয়েন যে অন্য পিপুল যারা আছে, ঝাড়খণ্ডের যারা অন্যরা আছে, অন্যরাও যখন সব অংশের লোকজন যখন নাকি তাতে সায় দিয়েছে, তখন গিয়ে এটা ম্যাটেরিয়ালাইজ হয়েছে, ঠিক আছে। সুতরাং ত্রিপুরা ল্যান্ড এক্সক্লুসিভলি ফর দ্য ট্রাইবেল আপনি যদি বলেন, বা উনি হয়তো বলছেন যে এটা সবার জন্য না, কিন্তু উনাকে যেটা এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের ফলে, দাবির ফলে, যে আমাদের যারা মানে বাঙালি বা উপজাতি অংশের যে লোকজনের মধ্যে কিন্তু একটা ফিয়ার কিন্তু একটা ডেভেলপ করেছে। এটা কিন্তু মানে ওনাদের মধ্যে যেমন একটা সেন্স অফ একটা ডিপ্রাইভেশন বা সেন্স অফ সার্ভাইভাল বা একটা সেন্স ডেভেলপ করছে, যে রিজেন্টমেন্ট এগেইনস্ট বেঙ্গলিজ আছে, বাঙালিদের মধ্যে কিন্তু ফিয়ার কিন্তু ডেভেলপ করছে। সুতরাং এতে মেলবন্ধনটা ঠিক হচ্ছে না, ঠিক আছে। ওনারা হয়তো বলছেন না, উনি হয়তো এখানে বলেছেন, তো ওনারা বলছেন আমরা তো অনুপজাতি লোকের বিরুদ্ধে নই, কিন্তু
এই অনুপজাতি লোক 27 লক্ষ লোকের কি হবে, তাদের ফেটটাকে তো ভাবতে হবে। আপনি এখন দেখবেন আজকে এসে এবার যদি আপনি লক্ষ্য করেন, গতবার আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো টিপরা ল্যান্ড নিয়ে যতটা ভুসিফোরাস ছিল, আন্দোলনের ছিল, এবার অনেককেই দেখেছি, অনেক পলিটিক্যাল পার্টিকে দেখেছি তাদের সুরটা কিন্তু সেরকম নয়। কারণ ওদের মধ্যেও আমার মনে হয় ওটা ক্ষমতা অর্জনের একটা ব্যাপার আছে, ক্ষমতায় যাওয়ার একটা ব্যাপার আছে। আর নয়তো কেন টিপরা মাতাকে সবাই কাছে পাইতে চাইছিল, সবাই আপনি লক্ষ্য করে দেখুন, সেটা বাম এবং কংগ্রেস জোটই বলুন বা বিজেপি বলুন, একটা সময় তো সবাই তো বুবাগরাকে কাছে চাইছিল, ঠিক আছে। কিন্তু এখন ওনারা বুবাগরা বলছে যে তুমি আমাকে এটা ইন রাইটিং দাও। এটা কোনো পক্ষের কোনো দলের পক্ষে লিখিত দেওয়া সম্ভব নয়, কারণ এটাও আবার একটা ভোটের আপনাদের বাস্তবতা। ওনাদের যেমন আজকে ত্রিপ্রাসাদের হয়ে যে বুবাগরা কথাটা বলছেন, এটা যেমন ওনার পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে, যে অন্য যে দলগুলো আছে ওনারা যে ইন রাইটিং দিচ্ছেন না, ওটাও কিন্তু ওনাদের পলিটিক্যাল কম্পালশন, ঠিক আছে। কারণ কি এখন এটা এমন জায়গায় গেছে, আমার মনে হয় এভরি পলিটিক্যাল পার্টি তার বক্তব্য ওনারা বলছেন, কিন্তু কেউ কিন্তু সেভাবে আমি দেখছি না যে ঝেড়ে কাশতে, ঠিক আছে। এটাও কিন্তু একটা সত্যি কথা বলতে হবে। কারণ কি একটা পার্টে দেখেছি সবাই এটাকে বুবাগরাকে কাছে পেতে চেয়েছিলেন, এখন হয়তো মাঝে মাঝে কেউ কেউ বলেন, কিন্তু এটা তো সত্যি কথা যে আজকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলে পরে আমাদের উপজাতি অংশের জনগণের যেরকম একটা, ওনারা যেরকমভাবে বুবাগরাকে সামনে নিয়ে আবেগতাড়িত হয়েছেন, কিন্তু আবার উপজাতি অংশের লোকজনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছে, একদমই ঠিক আছে। সুতরাং এখন এই জায়গায় দাঁড়িয়ে যদি উপজাতি অংশের লোকজন ইথনিক লাইনে ভোট করে হ্যাঁ, বাঙালি অংশের লোকজন বা উপজাতি অংশের লোকজন কি করবে সেটাকে আমরা কি করে বলবো? একদম হ্যাঁ, এটাও কিন্তু একটা কিন্তু জায়গা রয়ে গেছে, ইউ ক্যানট টেল ইট, একদম ঠিক আছে। সুতরাং রাজনৈতিক ভাবে তো আমি মানে ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, কারণ সবাই যার যার পজিশন, নিরাপত্তাহীনতা বা সবার প্রসপেক্ট ভবিষ্যৎ দেখেই ওনারা চলবে। জনতা জনার্দন, দে উইল ডিসাইড অ্যাকর্ডিং টু দেয়ার ওন স্ট্যান্ড পয়েন্ট অফ ভিউ, ওনারা কি চাইছেন। হ্যাঁ হ্যাঁ, এখন জনতার রায় তো আমরা কিছু বলতে পারবো না, দে উইল ডিসাইড, ওরা বলবেন। জয়ন্তদা, যে বিষয়টা নিয়ে আপনার কাছে যাব, যেটা স্যার বলছিলেন যে প্রকৃত উন্নয়নের কথাটা বা কিভাবে উন্নয়ন করা যাবে, কিভাবে পিছিয়ে পড়া মানুষকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে, সেটা নিয়ে কথা না বলে কোথাও কি শুধুমাত্র আবেগ নিয়ে রাজনীতি চলছে আজকের দিনে দাঁড়িয়েও? আচ্ছা, এই সম্পর্কে আমি দুটো পয়েন্ট আমি বলতে চাই। প্রথমত হচ্ছে যে বাঙালিদের কথা যদি আপনি ধরেন, তাহলে দেখা যাবে যে বাঙালিরা অনেক আগে থেকেই মানে তাদের জাতিসত্তা বিকাশের কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, তাদের ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ, তাদের মধ্যে ভালো পড়াশোনা আছে, হ্যাঁ, তাদের ল্যান্ড ছিল ইত্যাদি, সেটেল কাল্টিভেশন, হ্যাঁ, সব কিছু ছিল। হ্যাঁ, তাদের জাতিসত্তা বিকাশের কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এই যে উপজাতিরা ছিলেন, এই যে বলা হয় যে 184 জন রাজা রাজত্ব করেছিলেন, আমি প্রথমে বলবো যারা এইসব কথা বলেন, দিস ইজ এ বুলশিট, দিস ইজ এ কমপ্লিট বুলশিট দ্যাট 184 কিংস রুল ত্রিপুরা। নো, বানেশ্বর কে ছিল, শুক্রেশ্বর কে ছিল, এসব ফালতু কথা বলতে হবে না। হ্যাঁ, তো একটা হচ্ছে যে ত্রিপুরা ডাইনেস্টি ফর্মেশন হয়েছিল 15শো শতাব্দীতে রত্নমাণিক্যের সময়, হ্যাঁ, তার মুদ্রা ব্যবস্থা ছিল ইত্যাদি ছিল। হ্যাঁ, একটা কথা বলে দিলেই হবে না। এখন দুটো হচ্ছে যে আমি যেটা বললাম যে বাঙালিদের জাতিসত্তা বিকাশের সমস্যা ছিল, তো ওই সময়ে বাঙালিরা কীরকম উন্নত ছিল আর ওই সময়ে ট্রাইবেলরা কীরকম ছিল, যদি আমরা পার্টিশনের সময় দেখি, হ্যাঁ, বা রাজ শাসনের শেষ দিকে দেখি, হ্যাঁ, তখন তাদের অবস্থা কি ছিল? আমার মনে হয় খুবই খারাপ ছিল, তাদের মধ্যে খুবই কম শিক্ষিত ছিল। হ্যাঁ, তাদের মধ্যে ঘর বাড়ি সেটেল কাল্টিভেশন কিছু ছিল না, খুবই কম ছিল একদম। হ্যাঁ, কম্পারেটিভলি যদি বলা হয়। তো এখন যদি প্রশ্নটা আছে যে আমরা ওয়াই কুড উই নট ক্যাচ আপ উইথ দ্য বেঙ্গলিস, হ্যাঁ, ইভেন আফটার 70 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, এটা বললে তো হবে না। হ্যাঁ, এটা একটা প্রসেসের মধ্য দিয়ে হয়। তো বাঙালিরাও তো ফরাসিদের মতো এত উন্নত ছিল না,
বা ইংরেজদের মতো ছিল না, এরকম। কিন্তু আমি এর মানেটা এই নয়, হ্যাঁ, যে আমি তাদের অ্যাসপিরেশনকে মূল্য দেব না। তাহলে একটা জিনিস হচ্ছে যে তাদের জাতিসত্তা বিকাশের আকাঙ্ক্ষা খুবই প্রবল আছে, এবং সেটাকে অবশ্যই আমাদের মান্যতা দিতে হবে। হ্যাঁ, এবং কেউ যদি সেই কথা বলে যে না, তাদের সঙ্গে আমাদের একটা কনফ্লিক্ট হবে, ইত্যাদি হবে, হ্যাঁ, মানে সেটা কোনো কাজের কথা নয়, বা এটা কোনো সমাধানের কথাও নয়। তো এটা ঘটনা যে ত্রিপুরার উপজাতিরা অনুন্নত, হ্যাঁ, তাহলে তাদের জন্য কি করতে হবে? প্রথম কথা হচ্ছে যে অটোনমি নিয়ে বড় বড় কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখন এই যে 6 শিডিউল অনুযায়ী যে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হলো, তার যে বাজেট, সেই বাজেটে দেখা যায় তার অ্যাডমিনিস্ট্রেটিভ খরচপাতি করতেই সব টাকা চলে যায়। কর্মচারীদের বেতন দাও, গাড়ির ভাড়া দাও, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি করো, কোয়ার্টার করো, ইত্যাদি। কিন্তু মানুষের জন্যে যে মানে করা, মানুষের জন্যে সুশাসন দেওয়া, তাদের উন্নয়ন করা ইত্যাদি, হ্যাঁ, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে খুব একটা টাকা ছিল। তাহলে একটা অটোনমির প্রশ্ন আসছে, কিন্তু at the end of the day money is required. অটোনমি অ্যান্ড ডেভেলপমেন্ট দুটো যদি পাশাপাশি না যায়, তাহলে কিন্তু একটা বিরাট একটা কনফ্লিক্ট হয়ে যাবে। তো আমরা বলছি তারা অনুন্নত, তাহলে তাদের উন্নয়ন করার জন্য আমাদের তাদের আরো বেশি ফান্ডস দেওয়া দরকার, হ্যাঁ, এবং ওই এলাকাকে বেশি উন্নয়ন করা দরকার। কিন্তু সেটা না করে টিএনভি, হ্যাঁ, ইনসার্জেন্ট গ্রুপ বানালো, হ্যাঁ, ধরে ধরে বাঙালিদেরকে মারলো, একইভাবে এটিটিএফ করলো, এনএলএফটি করলো, কতদিন সেটাই বা সহ্য করা হবে? এবং সেটা করা হয়েছে উইথ এ সিনিস্টার ডিজাইন। একেবারে, হ্যাঁ, কেন করা হয়েছে? যে উপজাতি অঞ্চলে, মানে এই ট্রাইবাল কাউন্সিল এরিয়াতে যে সমস্ত বাঙালিরা আছে, তাদেরকে উচ্ছেদ করতে হবে। হ্যাঁ, তাদের উচ্ছেদ করে আমরা একটা জায়গা করব সেখানে আমাদের রাজ্য হবে। ধ্বংসের চিহ্নগুলি এখনো বিভিন্ন জায়গায় গেলে দেখা যায়, এখনো আছে। তাহলে প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মন যে বলছেন আমি বাঙালিদের বিরোধী নয়, ইত্যাদি ইত্যাদি, ভোটের জন্যই হোক, যাই করা হোক, হ্যাঁ, তাহলে আমি ওনাকে বলছি, হে মহারাজ, হ্যাঁ, দয়া করে যে 3 লক্ষ বাঙালি উচ্ছেদ হয়েছে, আর অফিসিয়াল রেকর্ড অনুযায়ী, হ্যাঁ, 1,25,000 বা এরকম, যেটা এই অ্যাসেম্বলিতে যেটা রেকর্ড করা হয়েছে, হ্যাঁ, অন্তত এই 1 লক্ষ মানুষকে সেখানে ফিরিয়ে নেওয়া হোক না। উনি সেই দাবিটা কেন করছেন না? সেটা কেন উনি বলছেন না যে যারা এখান থেকে ডিসপ্লেসড হয়ে গেছে, হ্যাঁ, তাদেরকে আমরা এখানে আনবো? সেটাও উনি বলুন, তাহলে তো বোঝা যাবে। আসলে একতরফা একটা দাবি তুলে কিছু মানুষকে তাতানোর চেষ্টা করা হচ্ছে। এটা করা হচ্ছে ভোটের স্বার্থে, হ্যাঁ, রাজনৈতিক স্বার্থে। হ্যাঁ, এটা রিয়েল সলিউশন নয়। হ্যাঁ, এবং একা উনি সারমন দিয়ে যাচ্ছেন, আর সবাইকে তা মানতে হবে। হ্যাঁ, দ্য লাস্ট ফাইট, fight should continue for a long time. Why it is last fight? If you are defeated in this fight, then again you cannot raise this demand of Tripura land. আর গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এটার তো কোনো ভিত্তি নেই। প্রথমত গ্রেটার ত্রিপুরা ল্যান্ডে বলা হয়েছে যেখানে ত্রিপুরার মানে উপজাতি লোকেরা থাকে, তো তারা চট্টগ্রামে থাকে। চট্টগ্রাম আমাদের ভারতবর্ষে নিয়ে আসতে হবে, এবং সেটা নির্দিষ্ট ম্যাপ আজ পর্যন্ত, এবং বার্মাতেও থাকে, বার্মাকেও এনে ফেলতে হবে। হ্যাঁ, তো ভারতবর্ষ তাহলে বন্দুক নিয়ে যাবে বাংলাদেশ, ভৌগোলিকভাবে যেটা কোনোভাবেই সম্ভব না। তো হি নেভার ক্ল্যারিফাইড হোয়াট ইজ গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। হ্যাঁ, এখন ভোটের স্বার্থে তাদের কেউ বলছে আমরা তাদেরকে সাহায্য করছি, হ্যাঁ, আমরা আনঅফিসিয়াল আন্ডারস্ট্যান্ডিং করছি, দিস দ্যাট থিং। হ্যাঁ, এগুলো কি করা হচ্ছে? হ্যাঁ, ত্রিপুরায় কি আগুন লাগানোর চেষ্টা করা হচ্ছে? কোনো লাভ হয় না এগুলো করলে। আমাদের সবাই, একটা ইংরেজিতে কথা আছে যে ফরগিভ অ্যান্ড ফরগেট, ফরগিভ অ্যান্ড ফরগেট, নতুন করে চলুন ভাবি কিছু। হ্যাঁ, সেটা না করে, যে দাঙ্গা হয়েছিল, দাঙ্গায় 2 অংশের লোকই মারা গেছে। হ্যাঁ,
কিন্তু কার বেশি লস হয়েছিল সেটাও যদি একটা অ্যাসেসমেন্ট করেন, সেই যে এত ইনসার্জেন্সি হয়েছিল সেটা যদি অ্যাসেসমেন্ট করেন, অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ অ্যাবসেন্ট ইন ট্রাইবাল এরিয়াস, স্কুলগুলো বন্ধ ছিল, হাসপাতালগুলো বন্ধ ছিল, পিএইচসিগুলো বন্ধ ছিল, বিডিও অফিস চলতো অন্য জায়গায় যেখানে ইনসার্জেন্সি নেই। একটা জেনারেশনকে তো অন্ধকারের পথে নিয়ে গেছে। একদমই। হ্যাঁ, কাজে আমাদের রিয়েলিটিটা বুঝতে হবে। আবার পাশাপাশি আমরা যারা সেন্সিবল মানুষ, অফকোর্স, যারা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডকে বলবো যে ইমপসিবল ড্রিম, একটা অলিক স্বপ্ন, হ্যাঁ, এবং ত্রিপুরা ল্যান্ডের দাবি অযৌক্তিক যারা বলবো, আবার পাশাপাশি সেটাও বলবো যে অনেক বেশি ফান্ডস তাদেরকে দিতে হবে, হ্যাঁ, তাদের জন্য অনেক বেশি শিক্ষা ব্যবস্থা করতে হবে, তাদের জীবিকার সংস্থান বেশি করে করতে হবে, হ্যাঁ, যাতে তারাও এক পার হতে পারে। সেই কাজে আমি গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের বিরোধিতা করি, এর মানে এই নয় যে আমি ত্রিপুরীদের বিরোধী। অ্যাকচুয়ালি আমরাই প্রকৃত বন্ধু ওদের, কারণ আমরা আগুন জ্বালাতে চাই না, আমরা আগুন নেভাতে চাই। একদমই। যাবো শুভঙ্কর বাবু আপনার কাছে, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, এবং আমরা যদি বলি কিছুটা ক্ষোভের সুরেই, যে সমতলে যারা রাজনীতি করে এতদিন তাদের মুখে সেটা শোনা যায়নি যে যারা বাঙালিরা এখনো, আমরা যদি বলি যে এখানে উপজাতি অংশের, জনজাতি অংশের যারা আছে তারা উন্নয়নের ছোঁয়ার থেকে অনেকটা যদি বাইরে বলি, সেক্ষেত্রে আমরা যদি বাঙালিরা বলি, যেটা আপনি চাকলা রসুনাবাদের কথা বলছিলেন, তাদের ফিরিয়ে আনা বা তাদের জন্য কোনো কিছু করা, সেই দিকটা দেখা হচ্ছে না, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? না, সেই বিষয়টা নিয়ে আমরা 2016 সাল থেকে আমরা আন্দোলন করে আসছি এবং একের পর এক সংবাদ সম্মেলন করে চাকলা রসুনাবাদের তথ্য নথি আমরা প্রকাশ করে আসছি। এবং তৎকালীন সময়ে যে যখন আইনসি দেববর্মা যখন গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবিতে যখন উনি আন্দোলন করছিলেন, তখন ওনাকে আমরা বলেছিলাম যে আপনি যদি বলতেই হয় গ্রেটার ত্রিপুরা ল্যান্ড শর্টে, তাহলে আমাদের যে জায়গা, সবার জায়গা, ওনাদেরও জায়গা, আমাদেরও, সবাই ত্রিপুরাবাসীর জায়গা যেটা বাংলাদেশে বর্তমানে আছে, সেটাকে আমরা ফিরে আনার উদ্যোগ নিন। তো এখান থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তারপর একের পর এক সংবাদ সম্মেলন আমরা করেছি, কিন্তু দুঃখের বিষয় এই রাজ্যে যারা মূল স্রোতের মিডিয়া বা যারা সমাজের একদম ইলেকট্রনিক মিডিয়া মূল স্রোত, তারা সেভাবে যখন ত্রিপুরা ল্যান্ডের কথা আসে, আমাদের বক্তব্যটা যারা এই কথাগুলো বলে ত্রিপুরা, তাদের কাছে আমাদের তথ্য নথি বা আমরা যে করছি এটা নিয়ে কোনো কাউন্টার কিছু বলে না। তার ফলে কি হয়, তারা ওই তথ্য যদি দেখায় তাহলে তারা কিছুই বলতে পারবে না। কারণ 1935-এর আপনাকে বললাম যে ভোটার লিস্ট, একটু আগে আমাদের এক যে যিনি আছেন এখানে অনুষ্ঠানে, উনি বললেন 1901 সালের লিস্ট, ভোটার লিস্ট, বা 1872 সালে যে প্রথম জনগণনা, সেখানেও যদি দেখেন সেখানে কোন জনসংখ্যার লোক বেশি সেটা, কিন্তু আমরা কোনো ব্যক্তির বা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নেই, আমরা সবাই মিলেমিশেই থাকতে চাই। আজকালকার দিনে এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের যদি দাবি যদি করে, তাহলে তো মানে কি বলবো, অন্য যারা সম্প্রদায় তাদের মধ্যে একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। কিন্তু আমাদের বক্তব্য আছে, আমরা একের পর এক তথ্য সম্পৃক্ত ডকুমেন্টস তুলে ধরেছি। আমাদের ডকুমেন্টসে যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি কোনো একটা কথায় যদি কোনো ভুল থাকে, আমি সাথে সাথে আমরা উইথড্র করে চলে আসবো, যে আমাদের দাবি যদি অনৈতিক হয়, ভুল কিছু হয়ে থাকে। এবং আমরা তথ্য ছাড়া কোনো কথা বলি না, যে কারা, তথ্য নিয়েই কথা বলছি, যে ত্রিপুরাতে কিভাবে কারা কখন ছিল, সব পুরো তথ্য আমরা একের পর তুলে ধরেছি 2016 সাল থেকে আজকে অবধি। এবং আমরা আপনাকে বললাম একটু আগে, মোহন ভাগবতজির কাছে জানিয়েছি এবং কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রীদের কাছেও জানিয়েছি, কিন্তু এখন অবধি কোনো আমাদের কাছে কোনো প্রতিক্রিয়া এখন অবধি এসে পৌঁছয়নি। এবং আজকে সমতলে 40টা সিটে যারা রাজনীতি করে, তারা 2018 সালে যখন এনআরসি মামলাটা ত্রিপুরাতে হলো, আসামের মতো করে ত্রিপুরা এনআরসি হবে, তখন তো কেউ সমতলের ওই কাউন্টার মামলাটা করেনি। যারা মামলাটা করেছে, মামলা এখনো পেন্ডিং আছে। আমরা একমাত্র সংস্থায় মামলা করেছিলাম যে ত্রিপুরায় কখনোই এনআরসি হতে দেওয়া যাবে না। যদি এনআরসি করতে, আপনি পূর্বতন চাকলা রসুনাবাদকেও ধরতে হবে, কারণ চাকলা রসুনাবাদের লোকেরা তখনই বহিরাগত নয়, এরা রাজ্যের লোক। এটা হচ্ছে পার্বত্য ত্রিপুরা, এটা হচ্ছে সমতল ত্রিপুরা। এটাই আমাদের মূল বক্তব্য বা মূল দাবি। আমরা সৌভাতৃত্বে বিশ্বাস করি, আমরা কারোর বিপক্ষে নই, আমরা সবাইকে মিলেমিশে চলতে চাই। আমাদের দাবি একটাই, চাকলা রসুনাবাদ পুনরুদ্ধার। এবং যদি এখানে ওনারা যেটা বলছে গ্রেটার ত্রিপুরা, বলছি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, মানে অবিভক্ত যে ত্রিপুরা, সেটাকে ফিরিয়ে আনো, এটাই আমাদের।
একেবারেই আলোচনার শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা, যেটা জয়ন্তদা আপনার কাছে যাব। কিছুক্ষণ আগে স্যার যেটা বলছিলেন যে এই তিপ্রামথাকে, বা আমরা যদি বলি যাদের মূল দাবি ছিল রাজনীতির লড়াইয়ে তিপ্রাল্যান্ড বা গ্রেটার তিপ্রাল্যান্ড, তাদেরকে কাছে পেতে আমরা দেখেছি। সেটা বর্তমানে এই রাজনীতির জোট হোক, বাম কংগ্রেস হোক, বা সেটা শাসক বিজেপি হোক, প্রত্যেকে আমরা দেখেছি সেটা নিয়ে তোড়জোড় চলেছে। দিল্লি, গুয়াহাটি, আগরতলা কোনো জায়গায় মিটিং সভা বাদ যায়নি। সেটা যখন হয়নি, তখন এখন দেখা যাচ্ছে দিল্লি থেকে যারা আসছেন বা আসাম থেকে যারা আসছেন একে একে তারাও তিপ্রাল্যান্ডের বিরুদ্ধে কথা বলছেন। যাই হোক, রাজনীতির মতো করে চলবে। সে জায়গায় আপনার কাছে জানবো যে আজকে আমাদের যেটা মূল বিষয় ছিল, যেটার প্রাসঙ্গিকতাটা, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে ভোটের আগে হয়তো এই আলোচনাটা, এই বিষয়ে এইটাই আমাদের শেষ আলোচনা। জানবো আপনার কাছ থেকে, যারা নতুন প্রজন্মের রয়েছে, আপনারা অনেক কিছু জানেন, আপনি অনেক কিছু শোনালেন, তাদের কাছে কি বার্তা থাকবে? না, বার্তা একটাই, যে মানে ত্রিপুরা রাজ্যের যদি ইতিহাস আমরা দেখি, হ্যাঁ, তাহলে আমরা দেখা যাবে যে অনেক কাল আগে থেকে মানে জনজাতি অংশের লোক, হ্যাঁ, এবং বাঙালি অংশের লোক, হ্যাঁ, এই পার্বত্য ত্রিপুরায় বলুন বা চাকলা রোশনাবাদে আমরা একসঙ্গে থেকেছি, হ্যাঁ, ভাই ভাইয়ের মতো থেকেছি, একে অপরকে সাহায্য করেছি। এর মধ্যে কিছু ভুল ত্রুটিও হয়েছে, হ্যাঁ, কিন্তু আমাদের একসঙ্গেই থাকতে হবে। এবং কখনো মাইনরিটিরা মেজরিটিকে ডিপোর্ট করতে পারে না, এটা সম্ভব নয় ঐতিহাসিকভাবে। কাজে আমাদেরকে একটা সলিউশন বের করতে হবে, হ্যাঁ, যে বাঙালিদেরকে ভাবতে হবে মানে যারা উপজাতি, যারা অনুন্নত, তাদের স্বার্থের কথাটা, সেই কনফ্লিক্টটাকে আমাদেরকে রিডিউস করতে হবে, সেটাকে এড়াতে হবে। আর তাদেরও ভাবতে হবে যে বাঙালিদের সঙ্গে আমরা কিভাবে থাকতে পারি। হ্যাঁ, আগে যেমন আমরা ভৈনাডি পেতে থাকতাম, ভৈনাডি একটা কথা আছে, যাই হোক সেটা আমি করছি না। তো আমরা তো একসঙ্গে থাকতাম। যদি এর মধ্যে হয় কারোর যদি একটু বুদ্ধি বেশি থাকে, হ্যাঁ, এটা আমরা বাড়িতেও দেখি, কিছু এক্সপ্লয়টেশন ইত্যাদি হয়নি তা নয়, হয়েছে অবশ্যই, কিন্তু ভুল ত্রুটি শুধরে আমাদের এক জায়গায় একসঙ্গে মৈত্রীকে মানে সুরক্ষিত করে আমাদের থাকতে হবে একেবারে। এবং আলোচনার শেষে বোধহয় আমরা এটাই বলতে পারি যে গড়িয়া পূজা হোক বা সেটা দুর্গা পূজা হোক, ত্রিং উৎসব হোক বা নববর্ষ হোক, যেভাবে রাজ্যের জনজাতি, বাঙালি বা অন্যান্যরা যারা রয়েছেন, প্রত্যেকে মিলে আমরা যেভাবে প্রতিটা উৎসব, প্রতিটা পার্বণ আমরা পালন করি, সেরকম ভাবেই যাতে চলে। এবং 2023-এ ক্ষমতার মসনদে যারাই বসুক, তারা যাতে সমস্ত অংশের যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদের জন্য, যাতে তাদের উন্নয়নের জন্য যাতে অবশ্যই ভাবেন, তবে হয়তো আমাদের আজকের এই আলোচনা সার্থকতা পাবে। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। কুরুক্ষেত্রের আজকের এই বিশেষ পর্ব এ পর্যন্তই, সঙ্গে থাকুন। দাবি ভেদাভেদের রাজনীতি না উন্নয়নের বাণী, কার কণ্ঠে উঠবে রণের জয়ধ্বনি? দেখতে চোখ রাখুন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় সম্প্রচার কুরুক্ষেত্র 2023। বেজে গেছে ত্রিপুরা